একজন বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি চিকিৎসকও তাদের হাত থেকে রক্ষা পায়নি। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির গেট তারা আটকিয়ে দিয়ে রোগীদেরকে তারা ঢুকতে দেয়নি। বঙ্গবন্ধু মেডিকেল, বার্ডেন মেডিকেলের জরুরি বিভাগ আটকিয়ে দিয়ে তারা রোগীদেরকে কষ্ট দিয়েছে, কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেয়নি এবং বিভিন্ন মহাসড়ক অবরোধ করে তারা সেখানে হাডুডু লুডু জুয়া খেলে তারা সেখানে শত শত রোগীকে তারা কষ্ট দিয়েছে, অনেক রোগীকে তারা হত্যা করেছে। আমরা এগুলো অবিলম্বে তদন্ত করে এইসব সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এরা মূলত কোটা বাতিলের আন্দোলনের উদ্দেশ্যে এখানে আসেনি। এদের উদ্দেশ্য হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা। এদের ষড়যন্ত্র ইতিমধ্যে জাতির সামনে উন্মোচিত হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কোটাকে তারা বৈষম্য বলে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কোটা ব্যবস্থা কখনোই বৈষম্য তৈরি করে না। কোটা ব্যবস্থা বৈষম্য দূর করে সকল শ্রেণীর মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করে। বিশ্বের সকল রাষ্ট্রে কোটা ব্যবস্থা রয়েছে। আজকে প্রত্যন্ত গ্রামের একটি ছেলে সে ঢাকা শহরে এসে ঢাকা শহরের ছেলে মেয়ের সঙ্গে প্রতিযোগিতা করে বিসিএস এ কাঙ্ক্ষিত ক্যাডার পেতে পারে না। কারণ আপনারা জানেন একটি ছেলের যে শহরে পড়ালেখা করে তার যে পড়ালেখার পরিবেশ, মানসম্মত শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা আর একটি গ্রামের ছেলের কিন্তু শিক্ষা যোগাযোগ ব্যবস্থা কিন্তু এক নয়। সুতরাং সম্প্রতি আপনারা দেখেছেন ডক্টর এনআই খান একটি কথা বলেছে যে সচিবালয়ে ৭০% আমলাদের সন্তান। তাহলে এদেশে কি কৃষকের ছেলে আমলা হতে পারবে না? একজন শ্রমজীবী মানুষের ছেলে কি আমলা হতে পারবে না? তাহলে তাদেরকে যদি আপনি আমলা বানাতে চান তাহলে অবশ্যই আপনার জেলা কোটার প্রয়োজনীয়তা রয়েছে। জেলা কোটার মধ্য দিয়ে এই পিছিয়ে পড়া জেলার ছেলে মেয়েদেরকে আপনাদের আমলা বানাতে হলে জেলা কোটার অবশ্যই ভালো রাখতে হবে। আজকে যেসব জেলার নারীরা তারা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে তাদেরকে যদি আপনার সামনের সারিতে নিয়ে এসে তাদেরকে বিসিএস এ প্রত্যাশিত ক্যাডার দিতে চান, বিভিন্ন চাকরি দিতে চান, জেলা কোটার প্রয়োজনীয়তা রয়েছে। 10% জেলা কোটা, 10% নারী কোটা বহাল করা সরকারের নৈতিক দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নারী তারা রাস্তায় নেমে তারা কোটা বাতিলের আন্দোলন করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই 2018 সালে কোটা বাতিলের পর যে দুটি বিসিএস এর ফলাফল রয়েছে সেই ফলাফল দুটি বিশ্লেষণ করে দেখুন। নারী কোটা না থাকার কারণে কয়জন তারা ক্যাডার হতে পেরেছে, আর 2018 সালের আগে কোটা থাকার কারণে নারীরা কতজন ক্যাডার হতে পেরেছে, এই বিশ্লেষণটা করে আপনারা রাস্তায় নামেন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নারী সারা বাংলাদেশের নারীদের ক্ষতি করতে পারেন না। আজকে যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যে মেয়েরা পড়তে আসে, যে মেয়েরা বিসিএস এ অংশগ্রহণ করে তাদেরও বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা রয়েছে, তাদেরও কিন্তু স্বপ্ন জাগে যে তারা বিসিএস ক্যাডার হবে। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী তারাও কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা আপনারা সেসব নারীদের ক্ষতি করছেন। আপনাদের হয়তো কোটার প্রয়োজনীয়তা না থাকলেও ওই প্রত্যন্ত জেলার প্রত্যন্ত বিভাগের নারীদের কিন্তু কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং জেলা কোটার প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং আমরা মনে করি সকল কোটার প্রয়োজনীয়তা রয়েছে। আদিবাসী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, জেলা কোটা সকল কোটার প্রয়োজনীয়তা রয়েছে। এই কোটাগুলো কখনোই সমাজে বৈষম্য তৈরি করে না। এগুলো সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন জেলার মানুষদেরকে সামনের সারিতে নিয়ে এসে বৈষম্য দূর করে। আজকে বলা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটার কথা। আপনারা জানেন 72 সালে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কোটা দিয়েছিল। সেই কোটা কিন্তু 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর 75 সাল থেকে 96 সাল দীর্ঘ 21 বছর আমরা এই কোটা থেকে বঞ্চিত ছিলাম। আমাদেরকে 21 বছরের হিসাব বুঝিয়ে দেন, আমাদের কোটা ব্যবস্থার দরকার নেই। আপনারা যদি আমাদেরকে 2001 থেকে 2009 সাল পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বিএনপি, জামাত এবং তত্ত্বাবধায়ক সরকার কোটা সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল, আমাদেরকে এই 9 বছরের কোটা সুবিধা আমাদেরকে হিসাব করে বুঝিয়ে দেন, আমাদের কোটার প্রয়োজনীয়তা থাকবে না। আপনারা আমাদের অধিকার নিয়ে ভাববেন না। আপনারা কোন দেশের নাগরিক? আপনারা কি পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চান? আপনারা স্বাধীনতা বিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন করে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের নামে আপনারা এই দেশে বিভক্তি তৈরির চেষ্টা করছেন। আপনারা দুইটি পক্ষ তৈরি করার চেষ্টা করছেন। আপনারা মনে রাখবেন, যারাই মুক্তিযুদ্ধকে নিয়ে দেশে ষড়যন্ত্র করেছে তাদেরকে এই বাংলাদেশের রাজপথে সমুচিত জবাব দেওয়া হয়েছে। আপনারা হয়তো গণজাগরণ মঞ্চের কথা ভুলে গিয়েছেন।
সকল মুক্তিযুদ্ধের সত্যি ঐক্যবদ্ধভাবে এক হয়ে তারা কিন্তু সেদিন ওই রাজাকার আলবদর আলসামদের বিচার করে তাদেরকে নাকে খত দিয়ে দেশ থেকে বিদায় করে দিয়েছিল। আমরা যদি আবার ঐক্যবদ্ধ হই আপনাদেরকে সমুচিত জবাব দিতে বাধ্য হব। সুপ্রসুধী, আজকের এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশে এ পর্যায়ে কথা আপনাদের সামনে কথা বলবেন শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১-এর সম্মানিত সভাপতি জনাব আজিজুর রহমান। সম্মানিত সভাপতি, আমি কোনো বক্তা নই, আমিনুল ইসলাম বুলবুল। উনি অত্যন্ত সুদক্ষ মানুষ বক্তব্য দিয়েছেন। আল মাহমুদ ভাই বক্তব্য দিয়েছেন। বাকি বক্তব্য দিবেন আমার শ্রদ্ধেয় প্রিয় মানুষ, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনার সাথে লন্ডনে আমার 2টা প্রোগ্রাম হয়েছিল, অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ সহ স্বপন শিকদার। আমি শুধু আপনাদেরকে 2টি কথা বলতে চাই 1 মিনিটে। আমার কথাটা সাংবাদিক ভাইয়েরা লক্ষ্য করে শুনবেন এবং উপস্থিত যারা। আমিনুল ইসলাম বুলবুল ভাই, আল মামুন ভাই সবই বলে দিয়েছেন। আমি একটা কথা বলতে চাই, তারা একটা কথা বলেছে, এরা কারা যারা কুঠা নিয়ে কুঠা বিরোধী আন্দোলন করছে। তারা বললেন যে 2 লক্ষ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, পরিবারদের জন্য এত বড় 30% কোঠা দিয়ে দিতে হবে। আমি বলতে চাই, আমি শহীদ পরিবারের সংগঠন প্রজন্ম ৭১-এর সভাপতি হিসেবে বলতে চাই, তাহলে 30 লক্ষ শহীদ তারা কোথায় গেল? আমি 30 লক্ষ শহীদদের কোঠা চাই, 30 লক্ষ শহীদদের কোঠা চাই, বীরাঙ্গনাদের কোঠা চাই। আর তারা কারা যারা 30% কোঠার বিরোধিতা করছে? তারা কারা? আমি আপনাদের কাছে 30 লক্ষ শহীদ পরিবারদের, বীরাঙ্গনাদের কোঠা চাই। এই বলে আমার শ্রদ্ধেয় শামসুদ্দিন চৌধুরী মানিক, জামাল উদ্দিন, অধ্যাপক আল মামুন, বুলবুল ভাই, স্বপন ভাই, তাদের উপর সম্মান রেখে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ। আপনাদের সামনে কথা বলবেন মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব কালিস ফাতেমা। অত্যন্ত দুঃখের সাথে আজকে আমরা ধরবো 53 বছর সবাই আন্দোলন করছে, মুক্তিযোদ্ধা কোটা চাই না। এটি তাদের একটি অনুচ্চারিত বাক্য, যেটি তারা বলতে পারছে না। কেন দাঁড়িয়েছে আজকে সবাই রাজপথ কেন বন্ধ? কারণ মুক্তিযোদ্ধা কোটা ফিরে এসেছে। আজকে তারা হঠাৎ করে বলল আমরা কোনো কোটা চাই না। সংবিধানকে লঙ্ঘন করে তারা বলল আজকে আমরা কোনো কোটা চাই না। এরপরে তারা কি বলল? যখন দেখলো যে সংবিধান লঙ্ঘন হচ্ছে, তাদেরকে সবাই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলছে, তখন তারা সেখান থেকে সরে এসে বললেন কি আমরা এখন সংস্কার চাই। সংস্কার চান কতটুকু? সেই মাত্রাটি কতটুকু? 5%। যেখানে আমার অনগ্রসর জনগোষ্ঠীর যেই বর্তমানে কোটা আছে সেটিও 5টি গোষ্ঠীর অধিক। সেই জায়গা থেকে তারা কোন যুক্তিতে 5% সংস্কার চাইলেন এটি সবাই বোঝে। এখন এই আন্দোলনের মাধ্যমে তারা কিভাবে 5% কোটা দাবি করতে পারে? মুক্তিযুদ্ধের বাংলাদেশে 53 বছরে যখন মুক্তিযোদ্ধারা কোনো সুবিধাই পেল না, তখন সেই মুক্তিযোদ্ধাদের সুবিধা দিতে নিশ্চিত করার কথা কেউ বলল না। আজকে স্বাধীনতার 53 বছর এই 30% কোটার কতটুকু বাস্তবায়ন হয়েছে? কয়জন মুক্তিযোদ্ধা সেদিন স্বাধীনতা যুদ্ধের পরে আমার সরকারি চাকরিগুলোতে নীতি নির্ধারণে যাওয়ার সুযোগ পেয়েছিল? আমার কতজন মুক্তিযোদ্ধার সন্তান যখন বাবারা সুযোগ পেলেন না, কতজন মুক্তিযোদ্ধার সন্তান সুযোগ পেলেন? সেই পার্সেন্টেজটির সংখ্যা আমরা সবাই জানি। 1996 থেকে 2001 পর্যন্ত সেই পার্সেন্টেজটি ছিল 5 থেকে 6 এবং 2009 পরবর্তী থেকে 2018 পর্যন্ত সেটি ছিল 8.7%। এই যে মুক্তিযুদ্ধের পরিবারটুকু এতটুকু মাত্র সুযোগ পেল, কিন্তু তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটি কতটুকু ছিল? আজকে এই মুক্তিযোদ্ধা
তাদের যে ক্ষতিগ্রস্ততা সেই তুলনায় এই কোটা কিন্তু কিছুই না। আজকে দেখেন যখন মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযোদ্ধাদেরকে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের বাবারা তাদের পরিবাররা প্রতিনিয়ত পানির মধ্যে পাট খেতে ডুবে জঙ্গলে লুকিয়ে জীবন কাটিয়েছে। তারা মুক্তিযুদ্ধে গেছে, তাদের পরিবাররা একটি রাত বাড়িতে ঘুমাতে পারেনি। সেই যে ক্ষতি তাদের, এবং পরবর্তীতে স্বাধীনতার পরবর্তীতে তারা কিন্তু বাংলাদেশের কোনো কাজে সুযোগ পায়নি। এই যে সেই ক্ষতিতে তারা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি, তার কি ক্ষতিপূরণ আপনি দিবেন? এই যে 30 লক্ষ শহীদ, এর দায়ভার কার? এর দায়ভার রাজাকারের। এই রাজাকারদেরকে কেন এখনো পর্যন্ত আমার বাংলায় চিহ্নিত করা গেল না? তাদের তালিকাটি আপনারা কেন করলেন না এখনো পর্যন্ত? এর জবাব কিন্তু দিতে হবে। কাকে দিতে হবে? স্বাধীনতার পরবর্তীতে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় নিলেন এবং সে যখন এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ না নিতে পারে, এই জন্য তার পুরো পরিবারকে হত্যা করা হলো। ছোট্ট হয় নাই কেন? বাদ দেওয়া হয় না। রাজাকারদেরকে সুযোগ সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায় এই বাংলার বুকে, যেখানে 1975-এর পরবর্তী সব জায়গায় রাজাকার রাজাকার রাজাকার, সেই জায়গায় আপনি সকলে আমরা আপনার রাজাকার। এবং এই বাংলাদেশে সেইখানে মুক্তিযোদ্ধাদের পরিবারদের কোনো নিরাপত্তাই নাই। একটা অফিসে যান, অফিস আদালতে যান, মুক্তিযোদ্ধার পরিবার আজকে আপনি পরিচয় দেন, দেখবেন আপনার অবস্থান কোথায়। দূর দূর করে আপনাকে দাঁড়িয়ে দেওয়া হয়, আপনার সমস্যাটি সমাধান করা হয় না। এই বাংলাদেশে আজকে আমরা বাস করতেছি। মুক্তিযোদ্ধাদের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, এগুলো নিয়ে কেউ কথা বলে না। মুক্তিযোদ্ধা কোটা 30%, এটি আমার অধিকার। কেন অধিকার? কারণ এটি যতদিন থাকবে ততদিন আপনার সন্তান আপনাকে প্রশ্ন করবে, আমার বাবা কেন মুক্তিযুদ্ধ করেনি, আমার দাদা কেন মুক্তিযুদ্ধ করেনি, আমার নানা কেন মুক্তিযুদ্ধ করেনি। এই প্রশ্নটি আপনাদের করার জন্য আমরা 30% কোটা চাই। এবং যারা মুক্তিযুদ্ধ আছে তাদের সন্তানদের দেশপ্রেম অবশ্যই আপনাদের থেকে বেশি। আর নারী কোটা তো অবশ্যই আমার অধিকার। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন নারী কোটা থাকতে হবে। সংবিধানে নারীদের সম অধিকারের কথা বলা হয়েছে। 10% তো অনেক কম, নারীদের জন্য আরো বেশি দেওয়া প্রয়োজন। আজকে প্রাইমারিতে 60% দেওয়ার পরও তারপরে নার্সিং এ 90% নারী কোটা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় নারী কোটা আরো 20% আছে। এবং তারপরও কিন্তু নারীদের উপস্থিতি কর্মক্ষেত্রে কতটুকু? 30%ও না। এই যখন নারীদের অবস্থা, যখন আমাদের নারীদের সমাজ একটু একটু করে এগিয়ে আসতেছে, তখন এই যে বাংলাদেশে 8 কোটির অধিক নারী, সেই বাংলাদেশে গুটি কয়েক নারী 100 কিংবা 1000 নারী বাংলাদেশের 8 কোটি নারীর প্রতিনিধিত্ব করতে পারে না। আজকে আমার যেই নারীটি প্রান্তিক অঞ্চলে বাস করে, যার বাবা মা শুধুমাত্র প্রাইমারিতে 60% নারী কোটা আছে, সেই জন্যই তাকে একটি চাকরি পাওয়ার জন্য পড়ায়। সেই কোটাটি আজকে আপনি যখন বাতিল করে দিবেন, কোন বাবা মা কোন প্রান্তিক অঞ্চলের বাবা মা তার নারী শিশুটিকে, তার মেয়ে শিশুটিকে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে না। নারীদেরকে অনেক ইনসেনটিভ দিয়ে এগিয়ে নিয়ে আসা হয়েছে। তাদেরকে প্রতিনিয়ত বৃত্তি, উপবৃত্তি, বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম, অনেক কিছু দিয়ে তাদেরকে এগিয়ে আনা হচ্ছে। যখন বাংলাদেশে আজকে স্বাধীনতা 53 বছর, সেই জায়গায় নারীদের কর্মক্ষেত্রে অবস্থান 30%ও না। এই যখন অবস্থা, তখন আপনি বললেন কি আমি নারী অগ্রসর, আমার নারী কোটা দরকার নেই। আপনি অগ্রসর, আমার বাংলাদেশের আরো যেই 8 কোটি নারী আছে তারা অগ্রসর নয়, তাদের জন্য আমার নারী কোটাটি লাগবে। আজকে আপনি ইউনিভার্সিটিতে এসেছেন, কিছুদিন পড়াশোনা করেছেন, আপনি এখনো রানিং স্টুডেন্ট। আপনি নারীদের বাস্তবতা বুঝবেন না, নারীরা কোন কোন সংগ্রামের মধ্য দিয়ে যায়। যখন একটি নারী সে অনার্স পাস করে যায়, তখন তার যে ডিফিকাল্টিস গুলো সে ফেস করে, সেগুলো আপনি বুঝবেন না, কারণ আপনি এখনো সেই স্টেজটাতে পৌঁছাননি। এখন দেখুন, আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্রী আত্মহত্যা করেছে। কেন? সে যখন অনার্সটি কমপ্লিট করলো, তখন সে চায় উচ্চ শিক্ষা নিয়ে দেশের বাহিরে যেতে স্কলারশিপ নিয়ে, কিন্তু তার বাবা মা চায় সে বিয়ে করে সংসার করুক। এই দ্বন্দ্বের মাঝখানে সে টিকে থাকতে পারেনি, সে সুইসাইড করেছে। এরকম যখন বাংলাদেশের অবস্থা, তখন আপনি বলতেছেন আমি নারী কোটা বাদ করে দেব। আপনার একার না নারী কোটা বাদ করতে হলে 8 কোটি নারী যারা আছে তাদের মতামত নিয়ে নারী কোটা। ধন্যবাদ।
সবাইকে এই মুক্তিযোদ্ধার বাংলায় মুক্তিযোদ্ধার কোটা কিভাবে অযৌক্তিক হয়। আরো একটা কথা বলবো, তারা মেধা 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 বলে একদম মানে চিৎকার করে দিচ্ছে, মনে হচ্ছে যার মেধা, যে রাজপথে আছে তারই মেধা আছে, আর যে এই কোটার বিপক্ষে কথা বলে তাদের কারো মেধাহীন। সুশান্ত পাল কথা বলেছে, সেও মেধাহীন। আজকে যে কথা বলছে এই কোটার বিরুদ্ধে, সেই মেধাহীন। আচ্ছা, আপনাদের মেধার মানদণ্ডটা কি? কোন নীতিতে, কোন মাপকাঠির ভিত্তিতে আপনারা বলছেন যে আপনারা মেধাবী, আমরা মেধাবী নই, আমরা যারা কোটা যাচ্ছি? কোন মাপকাঠির